16 বছরের ক্ষত যে কোনো মলমই সারবে না, বলছেন টুকু। জানাবো, বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেবে না ছাত্র জনতা। সবকিছু ঠিক থাকলে 29 ডিসেম্বর লন্ডন যাত্রা করবেন খালেদা জিয়া। ঢাকার উপর দিল্লির হস্তক্ষেপ চেয়েছিলেন শেখ হাসিনা। এবং সর্বশেষ জানাবো, আওয়ামী লীগ বিভিন্ন রূপ ধারণ করে আসতে চাচ্ছে, সতর্ক থাকতে হবে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। 16 বছরের ক্ষত যে কোনো মলমই সারবে না, বলছেন টুকু। বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, শেখ হাসিনা আইন, বিচার, পুলিশ প্রশাসন সহ সব সেক্টর ধ্বংস করে দিয়েছে, লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছে। হাসিনা যে পরিমাণ টাকা লুট করে নিয়ে গেছে তা দিয়ে 100টি পদ্মা সেতু তৈরি করা যেত। শেখ হাসিনা 16 বছরের যে ঘায়ের ক্ষত বানিয়ে দিয়ে গেছে সেটা যে কোনো মলমই সারবে না। এখন মলম দিতে হবে যেন ঘা সেরে যায়। টুকু বলেন, শেখ মুজিবরের হত্যার পর বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের একটা অরাজকতা পরিবেশের পোড়ামাটি থেকে সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ গড়ে তুলেছিলেন। বাংলাদেশের শ্রমিকদের বিদেশে পাঠিয়েছিলেন, রেডিমেড গার্মেন্টস তৈরি হয়েছিল, বিশ্বের মানচিত্রে একটি উন্নয়নশীল দেশে পরিণত করেছিলেন। তার সন্তান তারেক রহমান 31 দফা বাস্তবায়ন করে বাংলাদেশকে আবারও একটা উন্নত দেশ বানাবেন। পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে টুকু বলেন, হাসিনার আমলে কোনো আইনের শাসন ছিল না। বিএনপির কোনো নেতাকর্মী হামলা খুনের শিকার হলেও মামলা নিত না। এমনকি সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি রোমানা মাহমুদ বারবার হামলার শিকার হলেও কোনো মামলা নেওয়া হয়নি। আবার এখন পুলিশ বলছে আইন মেনে সবকিছু করতে হবে। পুলিশ এমন আচরণ করলে জনগণ উপযুক্ত জবাব দেবে। তিনি আরো বলেন, শেখ হাসিনা সহ আওয়ামী লীগের যেসব নেতাকর্মী অপকর্ম, লুটপাট ও খুনের সঙ্গে জড়িত তাদের বিচার বাংলার মাটিতেই হবে। বিচার থেকে কেউ রক্ষা পাবে না। নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, এখনো দেশে আওয়ামী লীগ রয়েছে, আপনাদের মুখরোচক কথা বলে মিলতাল দিয়ে থাকবে, কিন্তু আপনার তাদের কথায় ভুলবেন না। আওয়ামী লীগ থেকে সজাগ থাকবেন। টুকু বলেন, আপনার নিশ্চয়ই দেখেছেন সরকার একটা দুর্নীতির উপর একটা কমিটি করেছিল। সেই কমিটির রিপোর্ট অনুযায়ী হাসিনা যেই টাকা লুট করে নিয়ে গেছে তা দিয়ে 100টা পদ্মা সেতু বানানো যেত। ঋণের টাকা লুট করে নিয়ে গেছে। বাংলাদেশের 20 কোটি মানুষের পকেট থেকে ঋণ শোধ করতে হবে, যা 100 বছরও শোধ হবে না। তিনি আরো বলেন, অলরেডি শেখ হাসিনা খাজনা ট্যাক্স বাড়িয়েছেন, জিনিসপত্রের দামও বাড়াইছে। তার অর্থ সব আপনার পকেট থেকে যাবে। এই পদক্ষেপ শেখ হাসিনা নিয়েছে এবং এই বাংলাদেশকে একটা শ্মশান বানিয়ে ছেড়ে দিয়েছে। এই দেশকে যারা শাসন করার দায়িত্ব নেবে তাদের জন্য অনেক কঠিন হবে। এটা করার জন্যই শেখ হাসিনা এই কাজ করেছে। এই কাজ করে বাংলাদেশের 20 কোটি মানুষকে বিপদে ফেলে আওয়ামী লীগকে ফেলে দিল্লি চলে গেছে। এখন দিল্লি বসে চিন্তা করছে দিল্লি বোধহয় আবার তাকে বাংলাদেশের মসনদে বসিয়ে দেবে। স্বপ্ন দেখাটা ভালো, কিন্তু দুঃস্বপ্ন দেখাটা ভালো নয়। বিএনপির শীর্ষ এই নেতা আরো বলেন, আমি টুকু মাথা নত করতে জানি না, মাথা নত করিনি। হাসিনা আমাকে অন্যায়ভাবে সাজা দিয়েছিল। আমি সেদিন ঘোষণা দিয়েছিলাম এই হাসিনার এই অবিচার মানি না, আর অবিচার মেনে হাসিনার কাছে নত করব না। বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেবে না ছাত্র জনতা। আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণে আইনগত কোনো বাধা না থাকলেও জুলাই আগস্টের গণহত্যা ও নিপীড়নের বিচার না হওয়া পর্যন্ত ছাত্র জনতা ও আপামর মানুষ তাদের কোনোভাবেই নির্বাচনে আসতে দেবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন। আক্তার হোসেন বলেন, আওয়ামী লীগ যে গণহত্যা, যে মানবতা বিরোধী অপরাধ করেছে, যে ভয়ঙ্কর পাপ করেছে, সেই পাপ থেকে মুক্তির জন্য তারা কোনো উপায় অবলম্বন করেনি। ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের সহযোদ্ধাদের হুমকি দিয়ে এসেছে। দেশের বিভিন্ন স্থানে তারা খুনের ঘটনা ঘটাচ্ছে। এখন পর্যন্ত তাদের বিচার হয় নাই। এরই মধ্যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে এলে প্রয়োজনে ছাত্র জনতা আবারও রক্ত ঝরাতে প্রস্তুত আছে। তাদের কোনোভাবেই নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না। তিনি আরো বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত সময়ের মধ্যে পুলিশ তাদের আগের অবস্থানে ফিরে না এলে প্রয়োজনে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষিত তরুণদের পুলিশের অন্তর্ভুক্ত করার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে। নতুন দল গঠন বিষয়ে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, জুলাই গণঅভ্যুত্থানে মানুষের আকাঙ্ক্ষা পূরণে এবং দেশকে মুক্ত করতে, দেশের মানুষকে মুক্ত করতে আমরা জীবন দিতেও কুণ্ঠাবোধ করিনি। তখনই নতুন একটি রাজনৈতিক শক্তি বা দল গঠনের চিন্তা আমাদের মাথায় এসেছিল এবং সেটা অনুভব করেছি। দেশের মানুষের সেই আকাঙ্ক্ষা পূরণেই নতুন রাজনৈতিক দল গঠনে আমরা এগিয়ে যাচ্ছি। একই সঙ্গে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা পূরণ করতে রাজনৈতিক দল গঠন করবে তরুণরা। তিনি আরো বলেন,
বাংলাদেশের স্বার্থ রক্ষা করাই হবে আমাদের নতুন রাজনৈতিক দলের শপথ। তবে এখনও সেই রাজনৈতিক দলের কোনো নাম ঠিক করা হয়নি। তিনি আরো বলেন, দেশের সব স্তরের মানুষ চান নতুন একটি রাজনৈতিক শক্তির আবির্ভাব ঘটাতে। আমরা বিশ্বাস করি, সামনের দিনে যারা বাংলাদেশকে নেতৃত্ব দেবে, রাষ্ট্র পরিচালনা করবে, তারা মানুষের দিশারি হয়ে থাকবে। সবকিছু ঠিক থাকলে 29শে ডিসেম্বর লন্ডন যাত্রা করবেন খালেদা জিয়া। শারীরিকভাবে নতুন কোনো সমস্যা উদয় না হলে আগামী 29শে ডিসেম্বর লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দিনের বেলায় কোনো এক ফ্লাইটে তিনি রওনা করবেন। সঙ্গে যাচ্ছেন তার ব্যক্তিগত ও মেডিকেল চিকিৎসক। রবিবার রাত 8:45টার দিকে জানতে চাইলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আশা করছি সবকিছু ঠিকঠাক থাকলে 29শে ডিসেম্বর যাবেন। ম্যাডামের সঙ্গে তার 4-5 জন চিকিৎসক যাবেন। ইতোমধ্যে প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সবশেষ পরিস্থিতি বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা। চেয়ারপারসনের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, সফরকারীদের মধ্যে চিকিৎসকদের প্রাধান্য রয়েছে। এর মধ্যে মেডিকেল বোর্ডের সদস্য ডক্টর শাহাবুদ্দিন, ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন সহ কয়েকজন রয়েছেন। রবিবার সর্বশেষ খবর অনুযায়ী খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুব একটা ভালো নেই। দলীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে, গত আগস্টের শুরুতে নবায়নকৃত মেশিন রিডেবল পাসপোর্ট খালেদা জিয়ার কাছে হস্তান্তর করা হয়। এরপর নভেম্বরে তিনি যুক্তরাজ্যের ভিসার কাজ শুরু করবেন। ইতোমধ্যে অন্তত 15 জনের একটি সফরকারী টিমের তালিকা পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে। গত 30শে অক্টোবর পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সাংবাদিকদের জানান, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া যুক্তরাজ্যে যাবেন এবং ওই দেশের ভিসা পাওয়ার জন্য সহায়তা দেবে পররাষ্ট্র মন্ত্রণালয়। সফরকারীদের মধ্যে বেগম জিয়ার পরিবার ও তার সহকারী রয়েছেন। ঢাকার উপর দিল্লির হস্তক্ষেপ চেয়েছিলেন শেখ হাসিনা। ক্ষমতায় থাকার শেষ চেষ্টা হিসেবে 5ই আগস্ট সকালে ভারতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দেভালকে ফোন করে শেখ হাসিনা ঢাকার উপর দিল্লির হস্তক্ষেপ চেয়েছিলেন। তবে দিল্লির সহায়তা চাওয়ার আগে তিনি দেশে সামরিক শাসন কিংবা জরুরি অবস্থা জারির চেষ্টা করেছিলেন, কিন্তু তাতে তিনি ব্যর্থ হন। বাংলাদেশের সেনাপ্রধান সহ শীর্ষ সামরিক কর্মকর্তারা তার প্রস্তাব নাকচ করে দেন। একাধিক নির্ভরযোগ্য সূত্র থেকে এই তথ্য পাওয়া গেছে। অনুসন্ধানে আরও জানা গেছে, শেখ হাসিনার ভারতে পালানোর বিষয়টি অত্যন্ত গোপনীয়তার সঙ্গে পরিকল্পনা করা হয়। ভারতীয় নিরাপত্তা কর্তৃপক্ষের সঙ্গে শেখ হাসিনা ঘনিষ্ঠ নিরাপত্তা কর্মকর্তারা সমন্বয় করে 4 আগস্টের মধ্যে পুরো পরিকল্পনাটি সাজিয়ে ফেলেন। এই পরিকল্পনায় অংশ নেন তৎকালীন SSF এর ডিজি মেজর জেনারেল AKM নাজমুল হাসান এবং সেনাবাহিনীর QMG লেফটেন্যান্ট জেনারেল মুজিব। 4 আগস্ট বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে ফোন করে শেখ হাসিনা জরুরি অবস্থা জারির জন্য প্রস্তুত থাকার কথা বলেন। তিনি সেনাপ্রধানকে নির্দেশ দেন গুলিবর্ষণ করে ছাত্র জনতার বিক্ষোভ দমনের জন্য। বিমান বাহিনী প্রধানকে বলেন হেলিকপ্টার থেকে গুলি চালাতে, কিন্তু শেখ হাসিনার এই নির্দেশ বা অভিপ্রায় বাস্তবায়িত হয়নি। শেষ পর্যন্ত 45 মিনিটের মধ্যে তার জীবন রক্ষার্থে তাকে নিরাপদ স্থানে যাওয়ার জন্য সুটকেস গুছিয়ে নিতে বলা হয়। গণভবনে দুপুরের খাবার রান্না করা ছিল, কিন্তু শেখ হাসিনার পক্ষে খাবার খাওয়া সম্ভব হয়নি। পরে তিনি বিমান বাহিনীর C-130J বিমানে করে ভারতে পালিয়ে যান। এ সময় তিনি 14টি সুটকেস সঙ্গে নিয়ে যান এবং সেগুলো সঠিকভাবে বিমানে উঠেছে কিনা সেই ব্যাপারে তিনি নিশ্চিত হন। শেখ হাসিনার সঙ্গে বিমানে ছিলেন তার বোন শেখ রেহানা, জেনারেল তারেক সিদ্দিকী ও তার স্ত্রী এবং একটি শিশু মেয়ে। শেখ হাসিনা পালায় না এই দম্ভক্তির মাত্র 10 দিন পর শেখ হাসিনা নিজেই ভারতে পালিয়ে যান। ক্ষমতায় টিকে থাকার 1.5 দশকেরও বেশি সময় পর এমন একটি ঘটনা ঘটতে দেখে দেশের জনগণ হতবাক হয়ে যায়। এর আগে বাংলাদেশের ইতিহাসে এমন কোনো ব্যক্তি ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশ ছেড়ে পালানোর নজির ছিল না। শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়া এবং 3রা আগস্ট থেকে 5ই আগস্ট পর্যন্ত গণভবন ও ঢাকা সেনানিবাসে কি ঘটেছিল সেই বিষয়ে অনুসন্ধান চালিয়েছে দেশের একটি গণমাধ্যম। গণমাধ্যমের প্রত্যক্ষদর্শী নিরাপত্তা কর্মকর্তা, সেনা ও বিমান বাহিনীর সংশ্লিষ্ট সূত্র, প্রধান উপদেষ্টাদের দপ্তর ও বঙ্গভবন সূত্রে এবং কয়েকজন উপদেষ্টার কাছ থেকে পাওয়া তথ্যে অজানা সব তথ্য বেরিয়ে আসে। যেহেতু বিষয়টি স্পর্শকাতর, তাই এসব সূত্রের নাম প্রকাশ করা হয়নি। অনুসন্ধানে আরও জানা গেছে, ভারতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দেভালের সঙ্গে শেখ হাসিনার অন্তত 2বার কথা হয়। দেভাল অন্যান্য কর্মকর্তার সঙ্গে আলোচনায় শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে তাগিদ দেন। 5ই আগস্ট বেলা 11টার দিকে ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে ফোনে কথা বলেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এই ঘটনা একসময় বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে, যেখানে এক প্রধানমন্ত্রী শেষ পর্যন্ত তার জীবন রক্ষার্থে দেশ ছেড়ে পালিয়ে যান। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।